বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনছেন সাহিত্যবিদ নিবেদিত অডিও বুক জাতীয় ঐক্য ও গণতন্ত্রের ভিত্তি। বইটি রচনা করেছেন সৈয়দ আবুল আলা মওদুদী। বাংলা অনুবাদ করেছেন আব্বাস আলী খান। প্রকাশক আব্দুস শহীদ নাসিম। পরিচালক সৈয়দ আবুল আলা মওদুদী রিসার্চ একাডেমি। সূচিপত্র: জাতীয় ঐক্য ও গণতন্ত্রের ভিত্তি। স্বাধীনতার পরও আমাদের পরিবর্তন হয়নি। গঠনমূলক উপাদান খুঁজে বের করা কঠিন নয়। জাতীয় ঐক্যের 5টি মূলনীতি: সর্ব অবস্থায় সততা ও সুবিচারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পারস্পরিক সহনশীলতা এবং অন্যের মত প্রকাশের অধিকার মেনে নেয়া, বিরোধিতার খাতিরে বিরোধিতা পরিহার করতে হবে, বল প্রয়োগ ও ধোঁকা প্রতারণার পরিবর্তে যুক্তি প্রদর্শন ও প্রেরণা দান। 5ম মূলনীতি: শাসন ব্যবস্থার ভিত্তি, কোরআন ও সুন্নাহর প্রাধান্য, গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রকৃত প্রাণশক্তি এবং 5টি মূলনীতি। নির্বাচন হতে হবে অবাধ এবং আইনের চোখে সকলে হবে সমান। গণতান্ত্রিক ব্যবস্থা, তার সাফল্যের শর্তাবলী। পৃষ্ঠা 5। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐক্য ও গণতন্ত্রের ভিত্তি। মানবীয় স্বভাবের বিভিন্নতা একটি প্রাকৃতিক জিনিস, যা কোনো অবস্থাতেই অস্বীকার করার উপায় নেই। মানুষ যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ তার স্বতন্ত্র প্রকৃতি, নিজস্ব রুচি এবং ব্যক্তিগত একক মানসিকতা ও ধ্যান ধারণা অবশ্যই থাকবে। আর সকল মানুষ সকল বিষয়ে একমত ও সমমনা হবে, এটা কখনো হতে পারে না। পক্ষান্তরে সমাজবদ্ধ জীবন যাপন করাও স্বয়ং মানুষের স্বভাবেরই এক অনিবার্য দাবি, যা উপেক্ষা করা মোটেই সম্ভব নয়। এ সামাজিক জীবনও কায়েম হতে পারে না যতক্ষণ না মানুষের মধ্যে পারস্পরিক কাজকর্মে সাহায্য সহযোগিতা ও ধ্যান ধারণায় ঐক্য থাকে, লক্ষ্য ও উদ্দেশ্য এক হয় এবং মতপার্থক্যের মধ্যে সহনশীলতা থাকে। একটা বড় সমাজ তো দূরের কথা, একটা ক্ষুদ্র পরিবারও নির্বিঘ্নে চলতে পারে না যদি তার সদস্যদের ব্যক্তি স্বাতন্ত্র্য কথায় কথায় সংঘর্ষশীল হতে থাকে এবং তাদের মধ্যে সামঞ্জস্য বিধানের কোনো অবস্থায় সৃষ্টি না হয়। এটা মানবীয় স্বভাবের দুটি স্বতন্ত্র ও অনেকাংশে দুটি বিপরীতমুখী দাবি। এ অবস্থায় একটা সফল জীবন ব্যবস্থা কেবল তখনই প্রতিষ্ঠিত হতে পারে যদি তাদের দ্বন্দ্ব সংঘর্ষ প্রতিরোধ করা যায় এবং তাদের মধ্যে আপোষ নিষ্পত্তির এমন পথ খুঁজে বের করা যায় যাতে করে এ উভয় দাবি পূরণ হতে পারে। দুনিয়ায় যেখানেই কোনো গঠনমূলক উন্নতি হয়েছে, তা হয়েছে তখন যখন সমাজ এমন কিছু মৌলিক নীতি অবলম্বন করেছে যার সাথে অধিকাংশ লোক একমত হয়েছে এবং সে ঐক্যমতে এমন কিছু অবকাশও রাখা হয়েছে যার মধ্যে স্বভাবগত মত পার্থক্যের দাবিও পূরণ হতে পেরেছে। যেখানে এমনটি সম্ভব হয়নি সেখানে গঠনমূলক অগ্রগতি থেমে গেছে এবং ধ্বংসাত্মক শক্তিগুলো সক্রিয় হয়ে উঠেছে। পৃষ্ঠা 6। স্বাধীনতার পরও আমাদের পরিবর্তন হয়নি। বিগত কয়েক দশকে আমাদের দেশের যে অবস্থা হয়েছে তা পর্যালোচনা করলে স্পষ্ট জানতে পারা যায় যে তার প্রকৃত কারণ হলো ঐক্যের ভিত্তি খুঁজে বের করতে আমাদের ব্যর্থতা। আমাদের ইচ্ছামতো জীবন গড়ে তোলার অধিকার লাভ করার পর দীর্ঘকাল অতীত হয়ে গেছে, কিন্তু পূর্বে আমরা যেখানে ছিলাম এখনও সেখানেই রয়েছি। আমাদের এখতিয়ারবিহীন তথা গোলামির যুগে আমাদের যা অবস্থা ছিল, এখতিয়ার লাভ করার পর তা পরিবর্তন করার অথবা তাকে উন্নততর করার কোনো সফল প্রচেষ্টা আমরা করতে পারিনি। আমাদের প্রশাসনিক কাঠামো ও তার মেজাজ প্রকৃতি তেমনই রয়েছে, আইন ব্যবস্থা তাই রয়েছে, শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা তেমনই রয়েছে, আমাদের নৈতিক ও সামাজিক অবস্থাও তাই আছে, আমাদের ধর্মীয় অবস্থারও কোনো পরিবর্তন হয়নি।
কোনো কিছুর সংস্কার, সংশোধন ও উন্নতির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এমনকি পদক্ষেপ নেয়ার জন্যে তার দিক নির্ণয় করতেও আমরা সক্ষম হইনি। স্বাধীনতার জন্যে আমাদের যাবতীয় চেষ্টা সাধনা তো এ উদ্দেশ্যই ছিল যে আমরা পরাধীন যুগের অবস্থার উপর সন্তুষ্ট ছিলাম না এবং তাকে বদলাবার ও উন্নততর বানাবার জন্য আমাদের আপর ইচ্ছা ও মর্জি প্রয়োগ করতে চেয়েছিলাম। কিন্তু এর পেছনে এমন এক কারণ নিহিত রয়েছে যার জন্যে আমরা আমাদের ইচ্ছাকে কার্যকরভাবে কাজে লাগাতে পারিনি। সে কারণটি কি? তা এছাড়া আর কিছু নয় যে আমাদের মধ্যে বহুমুখী মতপার্থক্যের জোয়ার এসেছে। চিন্তা ও মতাদর্শে মতানৈক্য, উদ্দেশ্য ও আশা আকাঙ্ক্ষায় মতানৈক্য, দল উপদলে মতানৈক্য, আঞ্চলিক ও গোষ্ঠীগতভাবে নতুন নতুন মতানৈক্য মতবিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। একজন কিছু করতে চাইলে দ্বিতীয়জন প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অন্যজন কিছু করতে চাইলে তৃতীয় আরেকজন তা নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগে যায়। ফলে কেউই কিছু করতে পারে না। এ পরিস্থিতি সব দিক দিয়ে গঠনমূলক কাজের পথ রোধ করে আছে। এ সুযোগে ধ্বংস নির্বিঘ্নে তার নিজস্ব ধারায় কাজ করে চলেছে। আমাদের কেউ তার কামনাই বা করুক। পৃষ্ঠা 7। গঠনমূলক উপাদান খুঁজে বের করা কঠিন নয়। যদি আমরা নিজেরা নিজেদের শত্রু না হয়ে থাকি, তাহলে মতানৈক্য, বিরোধিতা ও প্রতিবন্ধকতার অন্ধ উন্মাদনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এবং এমন কিছু ভিত্তি তালাশ করার জন্য আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে যার উপর সকলে অথবা অন্তত সংখ্যাগরিষ্ঠ লোক একমত হতে পারে, যার ফলে আমাদের শক্তি সামর্থ্য ধ্বংসাত্মক কাজের পরিবর্তে গঠনমূলক কাজে নিয়োজিত হতে পারে। এরূপ বুনিয়াদ তালাশ করা প্রকৃতই কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু আমাদের মন মানসিকতাকে ঝগড়া বিবাদের অজুহাত খুঁজে খুঁজে বের করার পরিবর্তে ঐক্যের ভিত্তি খুঁজে বের করার কাজে নিয়োজিত করা। একটুখানি দৃষ্টিভঙ্গি বদলে গেলেই আমরা দেখতে পাব ঐক্যের এসব ভিত্তি আমাদের নিকটেই রয়েছে। সেগুলোকে পেতে পারি আমরা আমাদের ধর্মের মধ্যে, আমাদের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে। আরও পেতে পারি পার্থিব অভিজ্ঞতার মধ্যে এবং সাধারণ জ্ঞান ও বিবেক বুদ্ধির সুস্থ ও সুস্পষ্ট পথ নির্দেশনার মধ্যে। জাতীয় ঐক্যের 5টি মূলনীতি। আমরা এখানে এমন একটি বুনিয়াদী মূলনীতি চিহ্নিত করতে চাই যার ভিত্তিতে ঐক্য সম্ভব। চিন্তাশীল ব্যক্তিগণ যেন তা চিন্তাভাবনা করে দেখেন। এ প্রসঙ্গে আমরা সর্বপ্রথম ওই সব মূলনীতির উল্লেখ করছি যা গঠনমূলক পরিবেশ সৃষ্টির জন্য জরুরি। কারণ পরিবেশ যদি অনুকূল না হয় তাহলে দেশের জীবন ব্যবস্থার ভিত্তি সম্পর্কে আলোচনা করা হবে অর্থহীন। 1. সর্ব অবস্থায় সততা ও সুবিচারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। সর্বপ্রথম যে কথাটির উপর বিভিন্ন মতাদর্শের দল ও ব্যক্তির একমত হওয়া উচিত তা হচ্ছে সততা ও পারস্পরিক সুবিচার। মত পার্থক্য যদি ইমানদারির সাথে হয় এবং তার নির্দিষ্ট সীমারেখার ভিতরে হয় তাহলে অধিকাংশ সময় তো লাভজনক হয়, কারণ এভাবে বিভিন্ন দৃষ্টিকোণ সঠিকভাবে লোকের সামনে উপস্থাপিত হয় এবং তা দেখে তার মধ্যে কোনটি গ্রহণীয় সেই সম্পর্কে লোকেরা স্বয়ং সিদ্ধান্ত নিতে পারে। আর তা যদি লাভজনক না হয় তো নিদেন পক্ষে ক্ষতিকর হবে না। পক্ষান্তরে সমাজের জন্য এর চেয়ে অধিক ক্ষতিকর আর কিছু হতে পারে না যে কোনো ব্যক্তির কারো সাথে কোনো বিষয়ে মতবিরোধ হলে যুদ্ধে সবকিছুই ন্যায়সঙ্গত এই শয়তানি নীতি অবলম্বন করে প্রতিপক্ষের উপর নানান ধরনের মিথ্যা অপবাদ আরোপ করতে থাকে, জেনে শুনে তার উপর মিথ্যা আরোপ করে তার দৃষ্টিভঙ্গিকে স্বেচ্ছায় বিকৃত করে পেশ করে। রাজনৈতিক মতপার্থক্য হলেই তাকে গাদ্দার ও দেশের দুশ্মন বলে আখ্যায়িত করে। ধর্মীয় মতবিরোধ হলে তার দিন ও ঈমানকে পর্যন্ত অভিযুক্ত করে বসে এবং কোমর বেঁধে এমনভাবে তার পেছনে লেগে যায় যেন তাকে হেয় প্রতিপন্ন করায় তার জীবনের লক্ষ্য হয়ে পড়েছে। মতবিরোধের এই পন্থা পদ্ধতি যে শুধু নৈতিক দিক দিয়ে দূষণীয়
এবং ধর্মীয় দৃষ্টিতে পাপ তাই নয়, বরঞ্চ বাস্তব ক্ষেত্রেও এর দ্বারা অসংখ্য অনিষ্ট অনাচার সৃষ্টি হয়। এর ফলে সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক শত্রুতা বাড়তে থাকে। এর জন্যে জনগণ প্রতারিত হয় এবং বিতর্কিত ব্যাপারে তারা কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। তার ফলে সামাজিক পরিবেশে এমন উত্তেজনা, অস্থিরতা বিরাজ করতে থাকে যে তা সহযোগিতা, সমঝোতার পরিবর্তে সংঘাত সংঘর্ষেরই সহায়ক হয়। তাতে কোনো ব্যক্তি বিশেষ বা দলের সাময়িক কিছু লাভ হলেও হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে জাতির যে মহা ক্ষতি হয় তার থেকে শেষ পর্যন্ত তারা রক্ষা পায় না। যারা মতবিরোধের এই গর্হিত পন্থাকে ভালো মনে করে গ্রহণ করে, মঙ্গল শুধু এতেই রয়েছে যে কারো সাথে আমাদের যতই মতবিরোধ ও শত্রুতা থাক না কেন, আমরা যেন কোনো অবস্থাতেই সততা পরিহার না করি এবং প্রতিপক্ষের সাথে তেমনই সুবিচার করি যেমনটি নিজের জন্য চাই নয়। 2. পারস্পরিক সহনশীলতা এবং অন্যের মত প্রকাশের অধিকার মেনে নেয়া। অনুরূপ প্রয়োজনীয় দ্বিতীয় জিনিস হচ্ছে মতবিরোধের মধ্যে সহনশীলতা, একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করা এবং অপরের মত প্রকাশের অধিকার মেনে নেয়া। নিজের মতকে সঠিক মনে করা এবং তার প্রতি অনুরাগ থাকা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মতামত প্রকাশের সর্বত্র নিজের জন্য সংরক্ষিত রাখা ব্যক্তিত্ববাদের এমন বাড়াবাড়ি যা সামাজিক জীবনের সাথে সঙ্গতিশীল হতে পারে না। আমাদের মত থেকে ভিন্ন কোনো অভিমতে নিষ্ঠা ও সদিচ্ছা থাকতে পারে না। অতএব যারাই ভিন্ন অভিমত পোষণ করে তারা অবশ্যই বেঈমান ও দুর্ভিসন্ধি পোষণকারী। এই ধরনের অমূলক ধারণা অধিকতর অনিষ্টকারী। তার ফলে সমাজে ব্যাপক অনাস্থার পরিবেশ সৃষ্টি হতে হয়। মতপার্থক্য শত্রুতায় পরিণত হয় এবং একই স্থানে বসবাসকারী সমাজের বিভিন্ন শ্রেণী অন্যের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করে কোনো আপোষ মীমাংসায় পৌঁছাতে পারে না। এর একমাত্র পরিণাম এই হতে পারে যে সমাজ কাঠামোর সদস্যরা সুদীর্ঘকাল ধরে পারস্পরিক দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত থাকবে, যতক্ষণ না তাদের কোনো একটি অন্যান্যদের খতম করে দেবে ততক্ষণ কোনো গঠনমূলক কাজ হতে পারবে না। অথবা পারস্পরিক দ্বন্দ্ব সংঘর্ষে প্রত্যেক শ্রেণী শেষ হয়ে যাবে এবং তাদের স্থলে আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে গঠনমূলক কাজের খেদমতে লাগিয়ে দেবেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে অসহিংসতা, অনাস্থা, অবিশ্বাস এবং আত্মঘৃণার এই রোগ মহামারী আকারে সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং তার থেকে অতি অল্প লোকই মুক্ত আছে। সরকার ও ক্ষমতাসীনগণ এই রোগে আক্রান্ত। রাজনৈতিক দলগুলোও এই রোগে ভুগছে। ধর্মীয় দলগুলোও এতে লিপ্ত রয়েছে। এমনকি বস্তি, মহল্লা ও পল্লী গ্রামও এর প্রভাব থেকে মুক্ত নয়। এর প্রতিকার এভাবেই হতে পারে যে যারা আপন আপন পরিমণ্ডলে প্রভাব প্রতিপত্তি রাখেন তারা তাদের দৃষ্টিভঙ্গি ও আচরণ পরিবর্তন করবেন এবং নিজের কার্যকলাপের দ্বারা তাদের প্রভাবাধীন লোকদের ধৈর্য, সহনশীলতা এবং উদারতা শিক্ষা দেবেন। পৃষ্ঠা 10। 3. বিরোধিতার খাতিরে বিরোধিতা পরিহার করতে হবে। তৃতীয়ত, যারা সমাজ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কর্মরত রয়েছে তাদের উচিত নিজ নিজ শক্তি সামর্থ্যকে অন্যদের বিরোধিতা ও প্রতিবাদে ব্যয় করার পরিবর্তে যথার্থ গঠনমূলক কাজে ব্যয় করা। এতে সন্দেহ নেই যে অনেক সময় কোনো জিনিসকে প্রমাণিত ও প্রতিষ্ঠিত করতে হলে তার বিপরীত জিনিসকে অস্বীকার ও প্রত্যাখ্যান করা অপরিহার্য হয়ে পড়ে, কিন্তু সেই প্রত্যাখ্যান ও অস্বীকৃতিকে সে পর্যন্ত সীমিত রাখা উচিত যতটুকু না হলেই নয়। আসল কাজ ইতিবাচক ও গঠনমূলক হওয়া উচিত, নেতিবাচক নয়। পরিতাপের বিষয় হলো আমাদের দেশে অবস্থা সম্পূর্ণ বিপরীত। এখানে কেউ কোনো কাজ করলে তার নিন্দা করা হয় এবং জনগণকে তার বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয়া হয়, কিন্তু লোক এ ধরনের নেতিবাচক কাজ ছাড়া গঠনমূলক কাজ করেই না।
কিছু লোক এমনও আছে যারা মনে করে তাদের গঠনমূলক কাজের প্রচার ও প্রসার হতে পারে যদি অন্যান্য যারা মাঠে ময়দানে আছে তাদেরকে এবং তাদের সকল কাজকর্মকে অস্বীকার করা হয়। এ একটা চরম ভ্রান্ত কর্মপদ্ধতি। এর দ্বারা বৃহত্তর অনিষ্টের সৃষ্টি হয়, এতে তিক্ততা বাড়ে। এর ফলে জনগণের মধ্যে অনাস্থা অবিশ্বাস সৃষ্টি হয় এবং তারা গঠনমূলক চিন্তা করার পরিবর্তে ধ্বংসাত্মক চিন্তা করতে বাধ্য হয়। এই দৃষ্টিভঙ্গি ও আচরণ বিশেষ করে বর্তমান অবস্থায় আমাদের দেশের জন্য মারাত্মক। এ সময় আমাদের জাতীয় জীবনে বিরাট শূন্যতা বিরাজ করছে। এর কারণ হচ্ছে এক শ্রেণীর নেতৃত্ব থেকে জনগণের আস্থা উঠিয়ে গেছে এবং দ্বিতীয় কোনো নেতৃত্বের প্রতি তারা আস্থাশীল হতে পারছে না। এই শূন্যতা যদি কোনো কিছুর দ্বারা পূরণ হতে পারে তাহলে এই যে বিভিন্ন দলের কাছে যা কিছুই গঠনমূলক কর্মসূচি আছে তা জনগণের সামনে উপস্থাপিত করবে, যাতে করে জনগণ বুঝতে পারে যে কে কি করছে, কি করতে চায় এবং কার দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আশা করা যেতে পারে। এ কর্মপদ্ধতি অবশেষে জাতিকে এক বা একাধিক দলের মাধ্যমে ঐক্যবদ্ধ করতে পারবে এবং সামগ্রিক শক্তির দ্বারা গঠনমূলক কাজ করা সম্ভব হবে। কিন্তু অবস্থা যদি এই হয় যে প্রত্যেকে তার নিজের প্রতি জাতির আস্থা অর্জন করার পরিবর্তে অন্যের প্রতি আস্থা বিনষ্ট করার কাজে লিপ্ত হয়, তাহলে তার পরিণাম এছাড়া আর কিছুই হবে না যে কেউ জাতির আস্থা অর্জন করতে পারবে না এবং জাতি মস্তকবিহীন বা নেতৃত্বহীন হয়ে পড়বে। পৃষ্ঠা 11। 4. বল প্রয়োগ ও ধোঁকা প্রতারণার পরিবর্তে যুক্তি প্রদর্শন ও প্রেরণা দান। আরও একটি জিনিস যা সার্বিক নীতি হিসেবে সকলের গ্রহণ করা উচিত তা হলো এই যে নিজের ইচ্ছাকে জোরপূর্বক অপরের উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। যে কেউ নিজের বক্তব্যের প্রতি অপরের সমর্থন আদায় করতে চায় সে জোরপূর্বক নয়, বরঞ্চ যুক্তির মাধ্যমে তা আদায় করবে এবং নিজের কোনো প্রস্তাবকে যদি সমাজ জীবনে কার্যকর করতে চায় সে জোরপূর্বক না করে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে রাজি করে তা কার্যকর করবে। কেউ যদি কোনো কিছুকে সঠিক মনে করে এবং দেশ ও জাতির জন্য মঙ্গলকর মনে করে, তার জন্য এটা হতে পারে না যে সে হঠাৎ ক্ষমতা লাভ করে বলপূর্বক তা সমাজে কার্যকর করার চেষ্টা করবে। এর অবশ্যম্ভাবী পরিণাম হচ্ছে সংঘাত, সংঘর্ষ, প্রতিবন্ধকতা ও তিক্ততা। এভাবে তো কোনো কিছু চাপিয়ে দেয়া যায় কিন্তু সফলকাম হওয়া যায় না, কারণ কোনো কিছুর সাফল্যের জন্য প্রয়োজন তা জনগণ কর্তৃক সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা। যেসব লোক কোনো প্রকার শক্তির অধিকারী হয় তা সে রাষ্ট্রীয় শক্তিই হোক, ধন সম্পদের শক্তি হোক অথবা প্রভাব প্রতিপত্তি হোক, তারা সাধারণত এই ভ্রান্ত ধারণা পোষণ করে যে জনগণকে তাদের কথা মানাবার জন্যে এবং তাদের বাসনা চরিতার্থ করার জন্যে জনগণের স্বীকৃতি আদায়ের দীর্ঘ পথ অবলম্বন করার প্রয়োজন নেই। শক্তি প্রয়োগ করাই যথেষ্ট। কিন্তু দুনিয়ার ইতিহাস এ কথাই বলে যে এই ধরনের বল প্রয়োগ অবশেষে জাতির মেজাজ প্রকৃতি বিকৃত করে দিয়েছে, দেশের আইন শৃঙ্খলা চুরমার করে দিয়েছে এবং তাদেরকে শান্তিপূর্ণ অগ্রগতির পথ থেকে সরিয়ে অবাঞ্ছিত বিপ্লবের পথে ঠেলে দিয়েছে। দেশের প্রভাবশালী ব্যক্তিগণ যদি সত্যিই দেশের শুভাকাঙ্ক্ষী হন তাহলে ধোঁকা প্রতারণার পরিবর্তে যুক্তির মাধ্যমে এবং শক্তি প্রয়োগের পরিবর্তে প্রেরণা ও উৎসাহ দানের মাধ্যমে কাজ আদায় করার অভ্যাস সৃষ্টি করতে হবে। এমনইভাবে জনসাধারণও যদি নিজেদের কল্যাণ না চায় তাহলে তাদেরও এই ব্যাপারে একমত হওয়া উচিত যে তারা এখানে কাউকে ধোঁকা প্রতারণা ও শক্তি প্রয়োগ করতে দেবে না। পৃষ্ঠা 12। 5. পঞ্চম মূলনীতি। এই প্রসঙ্গে শেষ কথা এই যে আমাদের ছোটখাটো বিদ্বেষ ও গোঁড়ামি পরিহার করে সামগ্রিকভাবে সমগ্র দেশ ও জাতির কল্যাণের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করার অভ্যাস করতে হবে।
কোনো ধর্মীয় দলের লোকদের সমমনা লোকদের সাথে ঘনিষ্ঠ হওয়া, এক ভাষাভাষী লোকদের অপরূপ ভাষাভাষীদের নিকটতর হওয়া, অথবা এক অঞ্চলের লোকের মধ্যে পারস্পরিক অনুরাগ সৃষ্টি হওয়া এক স্বাভাবিক ব্যাপার। কোনো প্রকারে এটাকে নিন্দা করা যাবে না, আর এসব মুছে ফেলাও বাঞ্ছনীয় নয়। কিন্তু এই জাতীয় ছোট ছোট দল যখন তাদের সীমাবদ্ধ দলীয় স্বার্থের ভিত্তিতে গোঁড়ামি ও সৎকীর্ণতা পোষণ করা শুরু করে এবং আপন দলীয় স্বার্থ অথবা উদ্দেশ্যের জন্য সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়, তখন তা দেশ ও জাতির জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তা যদি প্রতিরোধ করা না যায়, তাহলে দেশ ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং জাতীয় সংহতি বিনষ্ট হয়ে পড়বে। তখন তার কুফল ও ভয়াবহ পরিণতি থেকে সেই সব দলগুলো বেঁচে থাকতে পারে না। ভালো করে মনে রাখা উচিত যে কোনো দল গোত্র, বংশ, ভাষা অথবা অঞ্চলের সাথেই তার সম্পর্ক থাক না কেন, তার সাথে তার স্বার্থ যেন স্বাভাবিক সীমা অতিক্রম করতে না পারে। এ স্বার্থ যদি অন্ধবিদ্বেষের রূপ ধারণ করে, তাহলে তা মারাত্মক হবে। প্রত্যেক বিদ্বেষ প্রত্যুত্তরে আরেকটি বিদ্বেষের জন্ম দেয়। বিদ্বেষের মোকাবেলায় বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না করে পারে না। অতঃপর সে জাতির আর মঙ্গল কি করে হতে পারে যার অঙ্গ প্রত্যঙ্গ পরস্পর সংঘাতশীল হয়? আমাদের রাজনৈতিক দলগুলোর অবস্থাও এমনই। কোনো দেশের কল্যাণের জন্য যারা একটা বিশেষ মতবাদ ও কর্মসূচি রাখেন, তাদের সংগঠিত হয়ে আপন পদ্ধতিতে কাজ করার অধিকার থাকবে, তবে দুটি শর্তে। প্রথম শর্ত হলো তারা প্রকৃতপক্ষে সদুদ্দেশ্যে দেশের কল্যাণের জন্যে আগ্রহী ও সচেষ্ট হবে। পৃষ্ঠা 13। দ্বিতীয় শর্ত হল পারস্পরিক সহযোগিতা অথবা সমঝোতা হতে হবে নীতিগত, ন্যায়সঙ্গত এবং সুস্থ ও পরিচ্ছন্ন পন্থা পদ্ধতিতে সীমিত। এ দুইয়ের যে কোনো একটি শর্ত পালন করা না হলে দলগুলোর অস্তিত্ব দেশের জন্য বিপজ্জনক হয়ে পড়বে। দলীয় স্বার্থ এবং দলের নেতা ও কর্মীদের স্বার্থই যদি কোনো দলের চেষ্টা চরিত্রের কেন্দ্রবিন্দু হয়, তবে তাকে রাজনৈতিক দল বলা যাবে না, তা হবে ডাকাত দল। আর যদি বিভিন্ন দল পারস্পরিক প্রতিযোগিতায় নানান ধরনের ন্যায় অন্যায় ফাঁকিবাজি করতে থাকে এবং কোনো নীতির উপর সমঝোতা করার পরিবর্তে ক্ষমতা এবং ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য করে, তাহলে তাদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত যেমন দেশের জন্য মারাত্মক হবে, তেমনই হবে তাদের সমঝোতাও। শাসন ব্যবস্থার ভিত্তি। উপরে বর্ণিত 5টি মূলনীতি দেশের সর্বশ্রেণীর মানুষ যদি মেনে চলতে রাজি না হয়, তাহলে এখানে আদৌ সেই পরিবেশ সৃষ্টি হতে পারবে না যেখানে জীবন ব্যবস্থার ভিত্তির উপর ঐক্যমত সম্ভব হতে পারে। কিংবা যদি এ ধরনের কোনো কৃত্রিম ঐক্যমত্য হয়েও যায়, তবু তা কার্যত কোনো কল্যাণকর সুফল দিতে পারবে না। তারপর আমাদের দেখা উচিত যে সে ভিত্তিগুলো কি হতে পারে, যার উপর একটি সমঝোতাপূর্ণ পরিবেশ, বেশি বেশি ঐক্য সহ জীবন ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। 1. কোরআন ও সুন্নাহর প্রাধান্য। এসবের মধ্যে প্রথম ভিত্তি আমরা মনে করি দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার জন্য কোরআন ও সুন্নাহকে হেদায়েত ও আইনের মূল উৎস হিসেবে মেনে নিতে হবে। একে আমরা ঐক্যের ভিত্তি এই জন্য বলছি যে দেশের অধিবাসীদের বিরাট সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা এ ভিত্তি ছাড়া অন্য কিছুতেই সন্তুষ্ট ও নিশ্চিন্ত হতে পারে না। তাদের আকীদা বিশ্বাসের দাবি করে, তাদের সংস্কৃতি ও ঐতিহ্য এটাই দাবি করে এবং তাদের নিকট অতীতের ইতিহাসও তাই দাবি করে। তাদের জন্য এটা সহ্য করা বড়ই দুষ্কর, বরং অসম্ভব যে আল্লাহ ও রাসূলের উপর তারা ঈমান রাখে, জেনে বুঝে তারা তাদের নির্দেশাবলী থেকে মুখ ফিরিয়ে নেবে এবং তাদের নির্দেশের বিপরীত অন্য কিছু নিজেদের ইচ্ছা মাফিক চালু করবে। পৃষ্ঠা 14। তারা সেই সব আইন বিধান জারি করার ব্যাপারে আন্তরিকতার সাথে সহযোগিতা করতে পারে না এবং ওই সব আইনকে স্বেচ্ছায় ও সন্তুষ্ট চিত্তে মেনে চলতেও পারে না, যেগুলোকে তারা বাতিল ও ভ্রান্ত মনে করে। অন ইসলামী জীবন ব্যবস্থার অধীন জীবন যাপন তারা মেনে নিতে পারে না,
অবশ্য এটা সম্ভব যে যদি কোনো স্বৈরাচারী শক্তি জবরদস্তি তাদের এই উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা তাদের উপর চাপিয়ে দেয়, তাহলে তারা সেটাকে বাধ্য হয়ে সেভাবেই বরদাস্ত করবে, যেভাবে ইংরেজ শাসন কায়েমের পর তারা বাধ্য হয়ে বরদাস্ত করেছিল। কিন্তু যদি কেউ মনে করে যে কোনো অনিচ্ছুক জনগোষ্ঠীর উপর বলপূর্বক কোনো শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে তাকে সাফল্যের সাথে চালানো যাবে, তাহলে তাকে অবশ্যই নির্বোধ বলা হবে। এ ভিত্তিটির সাথে যারা একমত নন তারা চারটি দলে বিভক্ত। এক, সেই সব মুসলমান যারা স্বভাব চরিত্র, সভ্যতা, সংস্কৃতিতে এবং সামাজিক আচার আচরণে পাশ্চাত্য সভ্যতার এতটা ভক্ত ও পূজারী হয়ে পড়েছে যে এখন ইসলামী জীবন পদ্ধতির দিকে ফিরে আসার চিন্তা তাদেরকে ভীত শঙ্কিত করে। দুই, সেই সব মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে অস্বীকার করে না, কিন্তু তারা পাশ্চাত্য মতবাদে এতটা প্রভাবিত হয়ে পড়েছে যে এখন আর ইসলামের প্রতি তাদের আস্থা বাকি নেই। এই উভয় শ্রেণীর লোক তাদের বিশেষ মন মানসিকতার কারণে ধর্ম নিরপেক্ষ শাসন ব্যবস্থা অবলম্বনে দৃঢ় সংকল্প, কারণ এটাই তাদের স্বভাব প্রকৃতি ও রুচির সাথে সামঞ্জস্যশীল। তিন, ওইসব মুসলমান যারা ইসলামী জীবন ব্যবস্থা অস্বীকার করে না, কিন্তু তারা সুন্নাতকে বাদ দিয়ে শুধু কোরআন নিয়ে চলতে চায়। চার, অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায়, তারা ইসলামী ব্যবস্থার মোকাবেলায় ধর্মহীন ব্যবস্থাকে প্রাধান্য দেয়। মুসলিম জনসংখ্যার মধ্যে প্রথমোক্ত তিন শ্রেণীর অনুপাত সামাজিকভাবে হাজারে একজনও নয়। এহেন অবস্থায়ও এটা কখনো সুবিচার হতে পারে যে দেশের কোটি কোটি মানুষ যে ভিত্তির ওপর দেশের শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তা করা হবে না, হবে এমন বুনিয়াদের উপর যার অভিলাষী সংখ্যায় মাত্র কয়েক হাজারের বেশি হবে না। পৃষ্ঠা 15। মনে করুন যদি এমন করাও হয়, তাহলে এমন কোনো শক্তি আছে যা এই ব্যবস্থাকে সাফল্যের সাথে চালাবার জন্যে কোটি কোটি মানুষের আন্তরিক সমর্থন আদায় করতে সক্ষম হবে? এসব ভদ্রলোকদের আমরা এ কথা বলি না যে আপনারা আপনাদের চিন্তাধারা রাতারাতি পরিবর্তন করে ফেলুন। অবশ্যই যে কথা তাদেরকে বলতে চাই তা হলো ওই সব ভিত্তির উপর জীবন বিধান কায়েম করলেই দেশের কল্যাণ হতে পারে, যার উপর বিপুল সংখ্যাগরিষ্ঠ লোকের একমত হওয়া সম্ভব। এই মৈতক্য ধর্মহীন ব্যবস্থা অথবা সুন্নাতবিহীন কোরআনের উপর কিছুই সম্ভব নয়। অতএব আপনারা যে ধরনের চিন্তা ভাবনায় পোষণ করুন না কেন, প্রতিবন্ধকতা পরিষ্কার করুন। এখন রইল আমাদের আপন দেশবাসী অমুসলমানগণ। তাদেরকে আগেও বহুবার এই নিশ্চয়তা দেয়া হয়েছে এবং এখনও এই নিশ্চয়তা দেওয়ার সকল প্রকার চেষ্টা করা হবে যে মুসলমানদের ধর্ম তাদের উপর কখনো চাপিয়ে দেওয়া হবে না, তাদের ধর্ম ও সংস্কৃতির উপর কোনো রকম হস্তক্ষেপ করা হবে না, তাদের পারিবারিক আইন তাদের জন্য সংরক্ষিত থাকবে এবং দুনিয়ার যে কোনো দেশের সংখ্যালঘুরা যে অধিকার লাভ করে থাকে তার চেয়ে অনেক বেশি অধিকার কার্যত জীবনের প্রতি ক্ষেত্রে এখানে তারা লাভ করবে। এরপরেও তাদের এই দাবি কি করে ন্যায়সঙ্গত হতে পারে যে দেশের শাসন ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ইচ্ছার পরিবর্তে সংখ্যালঘুদের ইচ্ছা মতো হোক? তাছাড়া এখানে যখন তাদের ধর্মীয় আইন প্রবর্তনের কোনো প্রশ্নই নেই, তখন এই দেশের শাসন ব্যবস্থা ইসলামী মূলনীতির ভিত্তিতে হোক অথবা রোমীয় আইনের মূলনীতি অনুযায়ী হোক, তাতে তাদের কিছুই যায় আসে না। এ উভয় আইনই তাদের কাছে সমানভাবে বিপরীতধর্মী। তাহলে কিসের ভিত্তিতে তারা একটির বিরোধিতা এবং অপরটির প্রতিষ্ঠা কামনা করছে? কোরআন ও সুন্নাহকে আইনের ভিত্তি বানাবার বিরুদ্ধে একটি যুক্তি এ দেখানো হয় যে কোরআনের ব্যাখ্যায় রয়েছে বহু মত পার্থক্যকে এবং কোনো একটি ব্যাখ্যাও সর্বসম্মত নয়। আর সুন্নাতের ব্যাপারে শুধুমাত্র ব্যাখ্যার মতবিরোধই নেই, বরঞ্চ সুন্নাত কোনো বস্তু এই সম্পর্কেও মতবিরোধ রয়েছে। কাজেই কি করে দাবি করা যেতে পারে যে এটা এমন এক ভিত্তি যার প্রতি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী একমত?
পৃষ্ঠা 16। এর জবাব এই যে আমরা কোরআনের কোনো বিশেষ ব্যাখ্যাকে নয়, বরঞ্চ স্বয়ং কোরআনকে এবং সুন্নাতের ব্যাপারে মত ও পথ নয়, বরঞ্চ সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন বিধানের ভিত্তি নির্ধারিত করেছি, আর এই ভিত্তি মুসলমানদের সর্বসম্মত। এখন রইল মত পার্থক্য, তা দুটি ব্যাপারেই দূর করা যেতে পারে। প্রথমত, মুসলমানদের মধ্যে অধিক সংখ্যক লোক যেসব দলে রয়েছে, যেমন হানাফি, আহলে হাদিস, তাদের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে কোরআন ও সুন্নাহর সেই সব ব্যাখ্যাই কার্যকর হবে যা তাদের কাছে সর্বস্বীকৃত। দ্বিতীয়ত, যেসব বিষয়াদি সমগ্র দেশের সাথে সম্পর্কিত, সে বিষয়ে কার্যত ওইসব ব্যাখ্যা ও বিশ্লেষণকে মেনে নিতে হবে যার উপর সংখ্যাগরিষ্ঠ একমত। সংখ্যালঘুর এ অধিকার থাকবে যে তারা ন্যায়সঙ্গত সীমার মধ্য থেকে আপন দৃষ্টিকোণের সপক্ষে জনমত সৃষ্টি চেষ্টা করতে পারবে। 2. গণতন্ত্র প্রতিষ্ঠা। দ্বিতীয় যে ভিত্তির উপর ঐক্যমত্য গঠন করা সম্ভব তা হল গণতন্ত্র। কোরআন সুন্নাহর অভিপ্রায় তাই, এবং দেশবাসীর আশা আকাঙ্ক্ষার দাবিও তাই। এ দেশ কোনো বিশেষ ব্যক্তি, শ্রেণী বা গোষ্ঠীর নয়, বরঞ্চ সমগ্র দেশবাসীর। সুতরাং এর শাসন ব্যবস্থা তাদের সকলের অথবা অন্তত সংখ্যা গরিষ্ঠের মর্জি মোতাবেক চলতে হবে। নীতিগতভাবে এবং কার্যত তাদের এই অধিকার থাকা উচিত যে তারা তাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী শাসক নির্বাচন করবে এবং স্বাধীন ইচ্ছা অনুযায়ী তা পরিবর্তন করবে। এই ধারণা বাস্তবে রূপায়িত করার জন্য দুনিয়ায় বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে এবং অনেক নতুন নতুন পন্থাও অবলম্বন করা যেতে পারে। পৃষ্ঠা 17। বিশেষ কোনো পন্থা অবলম্বনের প্রশ্ন এখানে নয়, বরঞ্চ প্রশ্ন এখানে যে পন্থা অবলম্বন করা হবে তাতে গণতন্ত্রের প্রকৃত অবস্থা বিদ্যমান থাকবে কিনা। এখানে যদি এমন কোনো শাসন ব্যবস্থা চালু করা হয় যার মধ্যে জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তে কোনো বিশেষ শ্রেণীর মর্জি প্রাধান্য লাভ করে, তাহলে তাকে যতই ফলাও করে গণতন্ত্র শিরোনাম দেয়া হোক, তার প্রতি জনগণের সন্তুষ্ট হওয়া এবং সন্তুষ্ট থাকা কিছুতেই সম্ভব নয়। তাকে সাফল্যের সাথে চালাবার জন্যে সকলের অথবা সংখ্যাগরিষ্ঠ জনগণের আন্তরিক সহযোগিতাও পাওয়া যাবে। এ ধরনের শাসন ব্যবস্থার প্রতি অনুরাগ থাকলে শুধু সেই শ্রেণী থাকবে যাদের ইচ্ছা ও মর্জি সেখানে প্রাধান্য লাভ করবে। আর কোনো সীমিত শ্রেণীর অনুরাগ যে শুধু দেশের কোনো স্থিতিশীলতা ও গণতন্ত্রের নিশ্চয়তায় দান করতে পারে না তা নয়, বরঞ্চ স্বভাবতই তা ধীরে ধীরে জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীত হাত হতে থাকবে এবং এই বিপরীত এক সংঘাত সংঘর্ষে রূপান্তরিত হবে। এ ভয়াবহ অবস্থা থেকে দেশকে রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। তার একমাত্র পন্থা এই যে যারা দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে নিজেদের প্রভাব খাটাতে পারেন, গণতন্ত্রের মূলনীতি আন্তরিকতার সাথে তাদেরকে মেনে নিতে হবে এবং তারপর তারা সদিচ্ছা ও নিষ্ঠা সহকারে এমন শাসন ব্যবস্থা তৈরি করবেন যার মধ্যে এ মূলনীতি কার্যকর হতে পারে। এ এক অনস্বীকার্য সত্য যে গণতন্ত্রের মধ্যে অনেক দোষ ত্রুটি আছে। এই দোষ ত্রুটি আবার বহুল পরিমাপে বেড়ে যায় যখন দেশবাসীর মধ্যে অনুভূতি শক্তি হ্রাস পায়, চিন্তার ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং এমন সব লোকের প্রাধান্য ও প্রতিপত্তি বেড়ে যায় যারা দেশের সামগ্রিক স্বার্থ অপেক্ষা ব্যক্তিগত, বংশীয়, আঞ্চলিক এবং দলীয় স্বার্থকে অধিকতর প্রিয় মনে করে। এসব সত্যকে মেনে নেয়ার পরেও এ বৃহত্তর সত্যটা অস্বীকার করা যায় না যে কোনো জাতির এসব দুর্বলতা দূর করার এবং তাকে সামগ্রিকভাবে সচেতন জাতি হিসাবে গড়ে তোলার প্রকৃত পন্থা এ গণতন্ত্র। আমরা দেখতে পাই একটি মানুষ তখনই নিজের শক্তি সামর্থ্যের সাহায্যে জীবন যাপনের যোগ্যতা লাভ করে যখন তার স্বাধীনভাবে কাজ করার, আপন দায়িত্ব পালন করার সুযোগ হয়। পৃষ্ঠা 18। প্রথম তার মধ্যে নানা রকমের দুর্বলতা থাকে যার জন্য তাকে হোঁচট খেতে হয়, কিন্তু অবশেষে অভিজ্ঞতার শিক্ষা কেন্দ্র তাকে সবকিছু দেখিয়ে দেয়
এবং পদে পদে বাধার সম্মুখীন হয়ে হোঁচট খেতে খেতে সে সাফল্যের পথে অগ্রসর হওয়ার উপযুক্ত হয়। নতুবা সে যদি চিরকাল কোনো অভিভাবকের অধীনে জীবন যাপন করতে থাকে, তবে সে সারা জীবন নাবালক বা অপরিপক্ব থেকে যায়। এরূপ অবস্থা একটা জাতিরও হয়ে থাকে। একটা জাতিও তার নাবালত্ব কাটিয়ে নিতে পারে না যতক্ষণ না সে এ বাস্তব সত্য অনুধাবন করে যে সকল ভালো মন্দের জন্য সে স্বয়ং দায়ী এবং তার কাজকর্মের ভালো মন্দ হওয়াটা নির্ভর করে তার আপন সিদ্ধান্তের উপর। প্রথম প্রথম তার অনেক ভুল ত্রুটি হবে এবং তার পরিণামও তাকে ভোগ করতে হবে, কিন্তু এসব অভিজ্ঞতা ব্যতীত সঠিকভাবে কাজ করার যোগ্যতা লাভের আর কোনো পথ নেই। তাছাড়া গণতান্ত্রিক পদ্ধতি এমন এক পদ্ধতি যা প্রত্যেক ব্যক্তির মধ্যে এই অনুভূতি সৃষ্টি করে যে দেশ তার নিজের, দেশের ভালো মন্দ তার নিজেরই ভালো মন্দ, এবং ভালো ও মন্দ হওয়াটা নির্ভর করে তার সিদ্ধান্ত সঠিক বা ভ্রান্ত হওয়ার উপর। এটাই ব্যক্তিবর্গের মধ্যে সামষ্টিক অনুভূতি জাগ্রত করে। এতে করে একজন ব্যক্তির মধ্যে দেশের কার্যকলাপে মনোযোগ সৃষ্টি হয়। এর ফলে অবশেষে এটা সম্ভব হয় যে দেশের কল্যাণার্থে কাজ করার জন্য এবং দেশকে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিপদ থেকে রক্ষা করার জন্য দেশের সমগ্র অধিবাসী তাদের সকল শক্তি নিয়োজিত করতে পারবে। আর যত ব্যবস্থা রয়েছে তা সে রাজতন্ত্র হোক, একনায়কত্ব অথবা মুষ্টিমেয় লোকের শাসন হোক, তার মধ্যে জনগণের অবস্থা এ হয় যে তারা শুধু চেয়ে চেয়ে দেখে। অবস্থার পরিবর্তন অথবা ভাঙা গড়ায় তাদের মতামত ও ইচ্ছা ব্যক্ত করার যখন কোনো অধিকারই নেই, তখন সেই সব বিষয়ে কোনো চিন্তা ভাবনা করা তারা ছেড়ে দেয়। গণতন্ত্রের যত প্রকারের দোষ ত্রুটি থাক না কেন, এর বিরাট ক্ষতির তুলনায় তা কিছুই নয়। বিগত নির্বাচনগুলোতে বারবার যে অবস্থা দেখা গেছে সেগুলোর প্রমাণ হিসাবে পেশ করে কিছু লোক বলেন আমাদের দেশে গণতন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়েছে, এবং এটাও প্রমাণিত হয়েছে যে এদেশের অধিবাসীরা তার অনুপযুক্ত। পৃষ্ঠা 19। এসব লোক মাঝে মধ্যে তার জন্যে বিভিন্ন প্রকারের বিকল্প ব্যবস্থা পেশ করেন। যেমন কেউ বলেন এখানে গণতন্ত্র তো অবশ্যই হতে হবে, তবে তা নিয়ন্ত্রিত রাখার জন্য একটা উচ্চতর শক্তিরও প্রয়োজন আছে। গণতন্ত্র বিকৃত হয়ে পড়লে এই শক্তি তাকে সংশোধন করে দেবে। কে আবার এই ধরনের লুকিয়ে ঢেকে কথা না বলে স্পষ্টই বলেন একটা বিকৃত ধরনের গণতন্ত্র অপেক্ষা একটা শুভাকাঙ্ক্ষী ও কর্মতৎপর একনায়কত্ব অনেক গুণে ভালো। কিন্তু এই যাবতে দেশে যেসব ঘটনা ঘটছে, ঠান্ডা মাথায় সেসবের উপায় উপর চিন্তা ভাবনা করলে কোনো দূরদৃষ্টি সম্পন্ন লোকের জন্য এ কথা উপলব্ধি করা কঠিন হবে না যে যেই বস্তুটির এখানে ব্যর্থতার পর্যবসিত হয়েছে তা গণতন্ত্র মোটেই ছিল না। গণতন্ত্র তো এই জিনিসের নাম যে সাধারণ মানুষ স্বয়ং তাদের দেশ ও জাতির কাজকর্ম পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং অভিজ্ঞতার দ্বারা শিক্ষা লাভ করে নিজেদের ত্রুটি বিচ্যুতির সংশোধন করতে থাকবে। অর্থাৎ একবার অথবা কয়েকবার যদি তাদের নির্বাচন ভুল প্রমাণিত হয় এবং তার পরিণাম তাদের সামনে প্রকাশ হয়ে পড়ে, তাহলে অন্য কেউ হস্তক্ষেপ করে তা সংশোধন করতে আসবে না, বরঞ্চ তারা স্বয়ং একটা প্রচলিত ও সর্বজন স্বীকৃত রীতি পদ্ধতি অনুযায়ী তার সংশোধন করতে থাকবে। এটা এখানে কখন হয়েছিল যে এখন তার ব্যর্থতার কথা বলা হচ্ছে? এখানে যা করা হয়েছিল তা গণতন্ত্র ও একনায়কত্বের এমন এক সংমিশ্রণ যে এ উভয়ের কোনো একটি ব্যবস্থাও পুরোপুরি সঠিকভাবে কার্যকর করা হয়নি। এখন যদি তার পরিণাম মন্দ হয়ে থাকে, তাহলে তাকে গণতন্ত্রের ব্যর্থতা বলা ভুল হবে। তার চেয়ে অধিক মারাত্মক ভুল হলো কোনো প্রচ্ছন্ন অথবা উন্মুক্ত একনায়কত্বের সপক্ষে এ ব্যর্থতাকে প্রমাণ হিসাবে পেশ করা। এত হচ্ছে যুক্তি প্রদর্শনের ভ্রান্তি। এখন রইল সেই সব বিকল্প ব্যবস্থাগুলো যা গণতান্ত্রিক ব্যবস্থার মোকাবেলায় পেশ করা হয়। এই ব্যাপারে আমাদের ভালো করে বুঝে নেওয়া উচিত যে গণতন্ত্র নস্যাৎ করে একনায়কত্বের পথে চলা যতটা সহজ, গণতন্ত্রের দিকে ফিরে আসাটা তত সহজ নয়। পৃষ্ঠা 20।
একনায়কত্ব বিনা রক্তপাতে প্রতিষ্ঠিত হলেও তা শান্তিপূর্ণ উপায়ে দূর করা যায় না। একথার কোনো নিশ্চয়তা নেই যে প্রথমে যারা একনায়কত্বের নেতৃত্ব দেন তারা সর্বদা নেতৃত্ব দিতে থাকবেন। এমনও হতে পারে যে কোনো সময় গদি উল্টে যেতে পারে এবং শাসক স্বয়ং শাসিত হয়ে যেতে পারে, বরঞ্চ একনায়কত্বের শিকারও হতে পারে। এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণের পূর্বে গণতন্ত্রের প্রতিনিধিকারী এবং একনায়কত্বের প্রতি অনুরাগ পোষণকারী সকলেরই ভালোভাবে চিন্তা করা উচিত যে তারা কি একনায়কত্বের ওই সব পরিণাম ফল মেনে নিতে রাজি আছেন যা তার স্বাভাবিক পরিণাম ফল। একনায়কত্ব যতই শুভাকাঙ্ক্ষী হোক না কেন এবং যে কোনো নেক নিয়তের সাথে তা কায়েম করা হোক না কেন, তার মেজাজ প্রকৃতি তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য সৃষ্টি করে দেয়া যা তার থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। এসব বৈশিষ্ট্যের আবার কিছু অনিবার্য প্রতিক্রিয়া আছে যা না হয়ে পারে না। একনায়কত্ব সমালোচনা বরদাস্ত করতে পারে না। সে হয় অত্যন্ত তোষামোদ প্রিয়, তার ভালো কাজের খুব বেশি বেশি প্রচার প্রপাগান্ডা করে এবং দোষ ত্রুটি প্রচ্ছন্ন রাখে। এতে করে এটা সম্ভব হয় না যে দোষ ত্রুটিগুলো যথা সময় ধরা পড়বে এবং সেই সবের তদারক করা যাবে। সে জনমত এবং জনগণের চিন্তাধারা ও মতবাদ দ্বারা প্রভাবিত হয় না। তার ভেতরে যেসব রদবদল করা হয় তা উন্মুক্ত পন্থায় হয় না, বরঞ্চ তা করা হয় প্রসাদ ষড়যন্ত্র ও যোগ সাজসের মাধ্যমে। তা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখতে থাকে। এতে একটা বিশেষ সীমিত মহল দেশের সমগ্র শাসন কর্তৃত্বের মালিক হয়ে পড়ে। তাদের অধীনে এটা সম্ভব হয় না যে গোটা জাতীয় শক্তি সন্তুষ্ট চিত্তে ও স্বেচ্ছায় কোনো উদ্দেশ্যের জন্য কর্মতৎপর হবে। তার সূচনা যতই অকল্যাণকর হিসাবে হোক না কেন, পরিণামে তা একটি স্বৈরাচারী শক্তি না হয়ে থাকে না এবং জনগণ বিক্ষিপ্ত বীতসদ্য হয়ে তার থেকে বাঁচার চিন্তা করতে থাকে। কিন্তু এর কবল থেকে রক্ষা পাওয়ার যত শান্তিপূর্ণ পন্থা হতে পারে সেগুলো সে বেছে বেছে বন্ধ করে দেয়। ফলে দেশ এমন এক বিপ্লবের পথে চলতে বাধ্য হয় যা সহজে তাকে কোনো শুভ গন্তব্যে পৌঁছতে দেয় না। পৃষ্ঠা ২১। এসব পরিণাম সম্পর্কে যে নিঃস্বার্থভাবে চিন্তাভাবনা করবে সে কখনো গণতন্ত্রের উপর একনায়কত্বকে প্রাধান্য দেবে না, তা সে একনায়কত্বের পদমর্যাদা স্বয়ং তার জন্যই অর্জিত হোক না কেন। ৩. গণতন্ত্রের প্রকৃত প্রাণশক্তি এবং ৫টি মূলনীতি। এখন যদি এ সুস্পষ্ট সিদ্ধান্ত করা হয় যে আমাদের দেশের ব্যবস্থা গণতান্ত্রিকই হতে হবে, তাহলে গণতন্ত্রকে তার সত্যিকার প্রাণশক্তি সহ গ্রহণ করতে হবে এবং তার মধ্যে একনায়কত্বের কোনো প্রয়োজন ও বৈশিষ্ট্যের সংমিশ্রণ করা চলবে না। কারণ এই ছাড়া গণতন্ত্র সঠিকভাবে চলতে পারে না এবং সে কোনো সুফলও দেখাতে পারে না যা তার থেকে আশা করা হয়। এই উদ্দেশ্যে আমাদেরকে গণতন্ত্রের সাথে সাথে আরও ৫টি মূলনীতির সাথে ঐক্যমত পোষণ করতে হবে। তা হচ্ছে, প্রথমত, ক্ষমতা বিভাজন নীতি, অর্থাৎ রাষ্ট্রের ৩টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন সভার ক্ষমতা এখতিয়ারের পরিসীমা সুস্পষ্টরূপে পৃথক হবে। দ্বিতীয়ত, নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান এবং তা সংরক্ষণের জন্য বিচার বিভাগকে ক্ষমতা প্রদান করা। তৃতীয়ত, স্বাধীন নির্বাচন ব্যবস্থার ও তার নিরাপত্তার জন্য এমন আইন প্রণয়ন করা ও ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ করা যাবে যার থেকে নিশ্চিত হওয়া যায় যে নির্বাচনের ফলাফল প্রকৃতপক্ষে জনমতের ভিত্তিতেই হবে। চতুর্থত, আইনের শাসন, অর্থাৎ শাসক ও শাসিতের জন্য একই আইন হবে এবং সকলেই এই আইন মেনে চলতে বাধ্য হবে। আর আদালতের এই অধিকার থাকবে যে সকলের উপর সে তা অবাধে প্রয়োগ করতে পারবে। পঞ্চমত, সরকারি কর্মচারীদের দ্বারা সামরিক হোক অথবা বেসামরিক রাজনীতিতে হস্তক্ষেপ করা চলবে না। তারা প্রত্যেকেই ওইসব
শাসকের শাসন পদ্ধতি মেনে চলবে, যাদের উপর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আইনানুগ পন্থায় দেশের শাসন ক্ষমতা সমর্পণ করবে। পৃষ্ঠা 22। এই 5টি মূলনীতি একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এমন অপরিহার্য প্রয়োজন যে তার কোনো একটিকে বাদ দিলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে। তারপর সেসব অনাচারই প্রকাশ হতে থাকবে, যা কোনো না কোনো ধরনের প্রকাশ্য অথবা প্রচ্ছন্ন একনায়কত্বে হয়ে থাকে। যেমন মনে করুন, যদি দেশের প্রশাসনিক কর্মকর্তাদের এখতিয়ার হাসিল হয়ে যায়, তারা কোনো সময়ে জনগণের প্রতিনিধিদেরকে বিদায় করে দিয়ে স্বয়ং শাসন করতে থাকবেন, তাহলে এর মধ্যে এবং প্রকাশ্য রাজতন্ত্র ও একনায়কত্বের মধ্যে পার্থক্য কি রইল? অথবা যদি প্রশাসনিক কর্মকর্তাগণ এমন এখতিয়ার লাভ করে যে তারা বিচারালয়ের বিবেক এবং তার সুবিচার করার শক্তি প্রভাবিত করবে, তাহলে এর মধ্যে এবং স্বৈরাচারী শাসনের মধ্যে পার্থক্য কি কারণ থাকতে পারে? একটি স্বৈরাচারী ব্যবস্থার অনিষ্টকর দিক হল সেখানে শক্তিশালীর মোকাবেলায় দুর্বলের অধিকার আদায় করার শক্তি আদালতের থাকে না। এরূপ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি শাসকের এবং অধিকার থাকে যে তারা যখন খুশি লোকদের ব্যক্তিগত স্বাধীনতা, বক্তৃতা বিবৃতির স্বাধীনতা, জনসমাবেশের স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা হরণ করবে, অথচ তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণিত হয়নি এবং তারা অপরাধী কিনা এ বিষয়ে তদন্ত করার অধিকারও আদালতের নেই, তাহলে এই ধরনের শাসন ব্যবস্থার সূচনা যতই গণতান্ত্রিক পন্থায় হোক না কেন, গণতন্ত্রের মৃত্যু হয় তার অনিবার্য পরিণাম। কারণ যেখানে সরকারের সমালোচনা করা দুষ্কর হয়ে পড়ে, সেখানে গণতন্ত্র বেঁচে থাকতে পারে না। এমন অবস্থায় যে একবার ক্ষমতায় এসে যাবে, সে জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে, আর এর নাম অবশ্যই গণতন্ত্র নয়। 4. নির্বাচন হতে হবে অবাধ এবং আইনের চোখে সকলে হবে সমান। নির্বাচনে স্বাধীনতার ব্যাপারেও একই কথা। গণতন্ত্র তো তাকেই বলে যে মানুষ তার স্বাধীন মর্জি মোতাবেক যাকে খুশি তাকে শাসন কার্য চালাবার জন্য নির্বাচিত করবে। পৃষ্ঠা 23। তারপর যখন ইচ্ছা তখন আপন মর্জি মতো তাকে পরিবর্তন করবে। এটা কেমন করে গণতন্ত্র হতে পারে এবং কিভাবে তা অক্ষুণ্ণ থাকে? যদি চাপ সৃষ্টি করে, প্রলোভন দেখিয়ে, প্রতারণা ও কৌশল অবলম্বন করে নির্বাচনের ফলাফল জনমতের পরিপন্থী করা হয়। এমত অবস্থায় তো জনগণকে তাদের মতামত ব্যক্ত করার এবং নির্বাচনের অধিকার দেয়া ও না দেয়া সমান। সেই সাথে এটারও গুরুত্ব প্রায় সমান যে দেশের আইন কানুন ও রীতি পদ্ধতি সকলের জন্য একই রকম হবে, তা সকলের প্রতি কার্যকর হবে এবং কেউ তার খেলাপ করতে পারবে না। এ হচ্ছে সেই মৌলিক বৈশিষ্ট্য যা একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং এক ব্যক্তির স্বৈরশাসন ও ডিক্টেটরশিপের মধ্যে পার্থক্য সূচিত করে দেয়। যেখানে শাসিতের জন্য এক ধরনের আইন এবং শাসকের জন্য অন্য আইন, যেখানে আইনের কড়াকড়ি শুধু দুর্বলের জন্য, শক্তিমান সর্বদা আইনকে উপেক্ষা করে যা খুশি তাই করতে পারে, এবং যেখানে সুবিচারের শক্তি শক্তিমানের মোকাবেলায় আইন প্রয়োগ করতে ব্যর্থ হয়, সেখানে গণতন্ত্র কখনো কায়েম হতে পারে না। কায়েম হলেও তা টিকে থাকতে পারে না। গণতন্ত্র চায় সকলকে সমান করতে, এবং এই সাম্যের দাবি হচ্ছে এই যে আইন সকলের জন্য এক হবে এবং সকলের জন্য সমানভাবে বলবৎ হবে। গণতান্ত্রিক ব্যবস্থা তার সাফল্যের শর্তাবলী। গণতন্ত্রের স্থিতিশীলতা ও তার সাফল্যের জন্য এটা অত্যন্ত প্রয়োজন যে সরকার পরিচালনাকারী ও রক্ষণাবেক্ষণকারীকে গণতন্ত্রের মূলনীতি অবশ্যই আন্তরিকতার সাথে মেনে নিতে হবে। অর্থাৎ তাদেরকে এ কথা মেনে নিতে হবে যে দেশ জনগণের এবং তাদের এই অধিকার রয়েছে যে তারা তাদের স্বাধীন মর্জি মতো যাদেরকে ইচ্ছা দেশের শাসক পরিচালক বানাবে, এবং সরকারি কর্মকর্তাগণের, যারা প্রকৃতপক্ষে জনগণেরই কর্মচারী, কর্তব্য হচ্ছে এই যে জনগণ যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে তাদের অধীনে থেকে তারা কাজ করবে। নিষ্ঠা সহকারে যদি এ কথা
মেনে না নিয়ে সরকারি কর্মচারীরা জোট পাকিয়ে এই সিদ্ধান্ত করতে থাকে যে সরকার পরিচালনার দায়িত্ব কে গ্রহণ করবে বা কে করবে না, অথবা এ দায়িত্ব তারা নিজ হাতে তুলে নেবার জন্য বেঁকে বসে। তাহলে গণতন্ত্র যে একদিনও কায়েম থাকতে পারবে না। শুধু তাই নয়, বরঞ্চ প্রকৃতপক্ষে নৈতিক দিক দিয়ে এ হবে একটা বড় রকমের আত্মসাৎ, এবং পরিণামের দিক দিয়ে দেশের জন্য হবে অত্যন্ত মারাত্মক। পৃষ্ঠা 24। এক ব্যক্তির কর্মচারী যদি জোট পাকিয়ে স্বয়ং সে মালিককেই পদানত করে ফেলে এবং তার ঘর দোর ও বিষয় সম্পদের মালিক হয়ে যায়, তাহলে এটা বিশ্বাসঘাতকতা ও আত্মসাৎ ছাড়া আর কি হতে পারে? এখন এর পরিণাম এছাড়া আর কিছু হতে পারে না যে যেখানে একবার কর্মচারীগণ ক্ষমতার আস্বাদ গ্রহণের সুযোগ পেয়ে যাবে, সেখানে দল একটি নয় বরঞ্চ বহু দল জন্ম লাভ করবে। এক দল অপর দলের মোকাবেলায় ক্ষমতার লড়াই শুরু করবে, নিচ থেকে উপর পর্যন্ত এক ষড়যন্ত্র জাল বিস্তার লাভ করবে। আর এ উত্থান পতন ও ভাঙা গড়ার খেলা নির্বাচনের উন্মুক্ত ময়দানে চলতে থাকে না, চলে জবনিকার অন্তরালে, প্রসাদের অভ্যন্তরে। এ অবস্থায় দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়াটাও এক নিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়ায়। এতে কোনো সন্দেহ নেই যে এই সময় আমাদের দেশ বহু সমস্যার সম্মুখীন। এসবের প্রতি মনোযোগ দেয়া একান্ত প্রয়োজন। মানুষের নৈতিক ও দিনী অবস্থার উন্নতি সাধন করতে হবে, অর্থনৈতিক দুরবস্থার সমাধান করতে হবে, মানুষের অজ্ঞতা নিরক্ষরতা দূর করতে হবে, সেই সাথে শিক্ষা সংস্কার করতে হবে, এবং এমনই অসংখ্য সমস্যা রয়েছে যার সমাধান প্রয়োজন। কিন্তু এই সবের মধ্যে অগ্রাধিকারযোগ্য বিষয় হচ্ছে এই যে আমাদেরকে জীবন ব্যবস্থার বুনিয়াদের উপর একমত হতে হবে, এবং এ ঐক্যমত হতে হবে সঠিক ভিত্তির উপর। কারণ যতক্ষণ তা না হবে, আমরা এসব সমস্যার সমাধানের জন্য না কোনো কর্মচারী বানাতে পারবো, আর না কোনো এটা সম্ভব হবে যে কোনো কর্মসূচি সফল করার জন্য আমাদের জাতীয় জীবনের সকল মহল ও উপায় উপকরণ একত্র হয়ে কাজ করতে পারবে। শুধু তাই নয়, সংকটের যে পাক জলাভূমিতে আমরা আবদ্ধ, তার মধ্যে প্রতিদিন আমরা তলিয়ে যেতেই থাকব। সমাপ্ত।